সত্যি কথা আমার অত্যন্ত বুক ফেটে কান্না আসছিল। আমি ভিডিওগুলো দেখতে পারিনি। কুপিয়ে কুপিয়ে খুন করছে। আজকে সকালে দেখলাম একজন জলের মধ্যে পড়ে আছে, চারিদিকে এক গাদা লোক জল থেকে ইট মারছে এবং লোকটা মারা গেছে। পুলিশগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে এবং বডিগুলোকে ঝুলিয়েছে। কি অত্যাচারের সীমা নেই। সত্যিকারের সংখ্যালঘু যদি হয় মানবিক মুসলিম, এটা আমার মনে হচ্ছে এখন। যে মাতালদের মদ খাওয়ার মতো, আজকে আনন্দ হলো মদ খাচ্ছি, আর দুঃখ হলো মদ খাচ্ছি, বৃষ্টি হলো খাচ্ছি, না হলো হচ্ছে। ওদের তো সব ক্ষেত্রেই কিছু একটা হলো হিন্দু মারো। হিন্দুদের এক রোগ হওয়ার জায়গায় এসেছে এবং বাংলাদেশ থেকে যতগুলো মানুষ আসছে তাদেরকে ভালো করে দেখে নিতে হবে। প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান সবাইকে বৌদ্ধ এদেরকে ঢোকাতে হবে। দেখতে হবে এর মধ্যে জামাত ফামাতের লোকগুলো না ঢুকে যায়, উগ্রপন্থীগুলো। আর আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গটাও কিন্তু বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। এখানকার যারা রাজনৈতিক নেতা এরা এতটাই শয়তান, ওই জন্যই করছে। আমি কোনো রাজনৈতিক ব্যাপার আমি বুঝতে যাচ্ছি না। আমাদের হিন্দুদের একতা চাই। আজকে একটা হিন্দু রাষ্ট্র নেই, 57টা তো মুসলিম কান্ট্রি আছে। আজকে হাসিনাকে এখানে আসতে হলো কেন? কোনো মুসলিম কান্ট্রি তো নিল না। এই হুমকিটা তো ওনার পক্ষে দেওয়াটা স্বাভাবিক। ওখানে গরম গরম কথা না বললে তার উপায় নেই। উনিও জানেন যে ভারতবর্ষের কতটা ক্ষমতা, নরেন্দ্র মোদীর ক্ষমতা। আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে সরকার চালাচ্ছেন সেটার ক্ষমতা, আমাদের সৈন্যবাহিনীর ক্ষমতা জানা আছেন। ওনার ওই বাগাড়ম্বরই করতে পারবেন, আর কিছু করার ওনার কিছু ক্ষমতা নেই, বলতেই পারেন সেইটুকু। তবে এইটুকু আমার বলতে পারা যায় যে আমাদের ভারতবর্ষর আরও ভালো করে অ্যাকশান নেওয়া উচিত ওদের এগেনস্টে। এটা চলতে পারে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তাহলে এখনই কি আমাদের সংঘবদ্ধ হওয়া উচিত? কি করা উচিত এই মুহূর্তে আমাদের? আমাদের তো সত্যি কথা আমার অত্যন্ত বুক ফেটে কান্না আসছিল। আমি ভিডিওগুলো দেখতে পারিনি। কুপিয়ে কুপিয়ে খুন করছে। আজকে সকালে দেখলাম একজন জলের মধ্যে পড়ে আছে, চারিদিকে এক গাদা লোক জল থেকে ইট মারছে এবং লোকটা মারা গেছে। পুলিশগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে এবং বডিগুলোকে ঝুলিয়েছে। কি অত্যাচারের সীমা নেই। আমার বাংলাদেশের মুসলিমদের জন্য, একদম মুসলিমদের জন্যই বলছি। সব মুসলিম খারাপ আমি কখনো বলবো না, কিন্তু আমার মনে হয় মানবিক মুসলিমের সংখ্যা অত্যন্ত কম। তারা হচ্ছে সত্যিকারের সংখ্যালঘু যদি হয় মানবিক মুসলিম, এটা আমার মনে হচ্ছে এখন। এই মানবিক মুসলিম এতটাই সংখ্যালঘু যে নিশ্চয়ই নাহলে এই ফটোগুলো তুলে তুলে পাঠাতো না তারা। এটা তো কোনো হিন্দু তুলে পাঠাচ্ছে না, তাদের মধ্যে কেউ পাঠাচ্ছে। এই মানবিক মুসলিম সংখ্যা কম কারণ তারা এমনি শিক্ষার মধ্যে ঢোকেনি। যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত তাদেরকে ছোট থেকে, কোনো মানুষ জন্ম থেকে খারাপ হতে পারে না, তাদেরকে মনটাকে তাদের কলুষিত করে এরকম ধরনের জিনিস ঘটনা হচ্ছে। নাহলে একটা লোককে ওইভাবে মারছে কখনো মেনে নেওয়া যায়? একটা কাউকে মেনে নেওয়া যায় না। এবং এই জিনিসটা মানবিক মুসলিম সংখ্যালঘু বলে আজকে বাংলাদেশে এরকম ঘটছে। এবং আমার একদম আপনি জেনে রাখুন, সে মোহাম্মদ ইসনিক হোক, ইউনিসও হোক, আর যেই হোক না কেন, প্রত্যেকটা লোকই একটা টাইমে এখন হয়তো ওই ভয়ের মধ্যে আছে, ওকে ওই রকম ধরনের কথা বলতে উনি বাধ্য হচ্ছেন। ডাক্তারবাবু, আমরা একটা জিনিস যেটা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার চলে যাওয়ার পরেই, বাংলাদেশ ছাড়ার পরেই গণভবনে কিভাবে লুটপাট চলেছে। হাঁস মুরগি থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত কোনো কিছুই বাদ রাখেনি তারা। গণভবনকে একেবারে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন যে লাইব্রেরিগুলো, সেগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ যার জন্য আজকে বাংলাদেশ হলো, সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা, তাকে জুতোর মালা পরানো, সেখানে প্রস্রাব করার মতো জঘন্য কাজকর্ম হয়েছে বাংলাদেশে। এবং যেটা সেখানকার ছাত্ররা বা সেখানকার মানুষরা বলছেন যে গত 2 বছর ধরে শেখ হাসিনা সরকার কোনো রকম ভোট করতে দেননি, ফলে একটা দমচাপা পরিবেশ ছিল। এবারে স্বাধীনতা এসছে। তাহলে ডাক্তারবাবু, প্রশ্নটা হলো, এই কি স্বাধীনতা? লুটপাট করার স্বাধীনতা, ভাঙচুর করার স্বাধীনতা, লাইব্রেরি জ্বালিয়ে দেওয়ার স্বাধীনতা, এটাকে স্বাধীনতা বলে? যে জন্য তাদের দম বন্ধ হয়ে আসছিল, যে স্বাধীনতাটা তারা পাচ্ছিল না, এখন যেটা পেয়েছে সেটার মানে হলো যে আমরা লুটপাট করব, ভাঙচুর করব, যেটা শেখ হাসিনা মৌলবাদীদেরকে দমন করে রেখে করতে দেননি। দেখুন, আপনাকে আমি প্রথমে বললাম মানবিক মুসলিমের সংখ্যা অত্যন্ত কম। তারা কি শিক্ষার মধ্যে দিয়ে গেছে? এটা তো কোনো অবস্থাতে স্বাধীনতা হতে পারে না। স্বাধীনতা বা যখনই দখল করা হতে পারে। দখল করতে গিয়ে তারা কাউকে বই চুরি করে নিয়ে যেতে দেখিনি, বই পোড়াচ্ছে। নালন্দা বিশ্ববিদ্যালয় পড়ে নিয়ে পুড়িয়ে দিয়েছিল। বইগুলোকে পুড়িয়ে দাও, জ্ঞান আহরণ করার জন্য নয়। জ্ঞান তো ওদের হয়েই আছে, যেটুকু করা ওই মাদ্রাসাদের ওইগুলো পড়ে, আর ওই মৌলবীদের ওই সবগুলো শুনে শুনে।
স্বাভাবিকভাবেই এটা তো কোনো স্বাধীনতার ব্যাপারই নেই। শেখ হাসিনা অত্যাচারী বা কী করেছেন আমি জানি না, ভোট করতে দেননি, হতে পারে তার বিরুদ্ধে হতে পারে, কিন্তু তাকেও যদি হয় তাকে ওইভাবে তাড়িয়ে দেওয়াটার কোনো যুক্তি নেই। ইতিহাসটা তো জানতে হবে। ইতিহাসে তো যেমন শেখ মুজিবুর রহমানের নাম লেখা থাকবে, বঙ্গবন্ধুর নাম লেখা থাকবে, বঙ্গবন্ধু যে পতাকাটা হয়েছিল নিশ্চয়ই ওনার সময় হয়েছিল, সেই পতাকাটা নিয়েই করছে এবং সেনাবাহিনী ওনার ওটা ভাঙছে, মূর্তি ভাঙছে। শুধু ওনার কথা বলছেন কেন, যার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও ভাঙছে। প্রত্যেকটা মূর্তিই তারা ভেঙে যাচ্ছে, শুধু টাকাটা ছেড়েনি, এটাই সবসময় বেরোচ্ছে। এটা তো অত্যন্ত খারাপ লাগছে যে এটা কোন শিক্ষক, ওই কোন ছাত্র এবং কারা ওদের শিক্ষক তা তৈরি করতে পারেনি। এটা হয় কখনো? আমরা তো মুসলিম সমাজকে খারাপ ভাবি না, কিন্তু ওদের মধ্যে কটা কালাম সাহেব বেরিয়ে এসেছে। যদি অনেক কালাম সাহেব বেরিয়ে আসতো, যদি সত্যি শফিকুলের মতো লোক বেরিয়ে আসতো গাদা গাদা, তাহলে আমি বলতাম যে হ্যাঁ আমি তাদের আমি সেই জিনিসটাকে ভালোবাসবো। কিন্তু সেটা তো হয়নি। আমি তো দেখতে পেলাম ওই রকম ধরনের নোংরা কথা আপনি যেগুলো বললেন, ওই জিনিসগুলোকে করা কখনো সম্ভব? ওই চৌর্যবৃত্তি এবং জিনিসটা আজকে তো শ্রীলঙ্কাতেও হয়েছে, ওখান থেকে তো আনন্দ ফুর্তি করেছে, কেউ কিছু চুরি করে নিয়ে যাওয়ার ভিডিও দেখেনি, কিন্তু এখানে চুরি করে নিয়ে যাচ্ছে। তার মনটাই কি সবসময় তো ওই একই জিনিস চুরি করব? আমি সেই জন্য বললাম মানবিক মানুষ বাংলাদেশ তৈরি করতে পারেনি। আবদুল্লাহ আবু সাইদ বলে একজন ভদ্রলোক আছেন, খুব ভালো বাংলাদেশের, আমি জানি না তিনি এখন কোথায়, অনেক বয়স হয়ে গেছে, খুবই ভালো মানুষ, আমি অনেকগুলো ওনার লেকচার দেখছি, অসম্ভব ভালো। সে মানুষটা কোথায়? এদেরকে উঠতে দেয় না বাংলাদেশ, দেবেও না। এই জামাত আর এরাই দেখবে। এবং যদি আওয়ামী লীগের যদি লোকেরা খারাপও হয় তাহলেও কেন তাদেরকে মারা হবে? তাতে অন্য কিছু নেই। আজকে হিন্দুদের ওদের তো কোনো কিছুই লাগে না, যে মাতালদের মদ খাওয়ার মতো। আজকে আনন্দ হলো মদ খাচ্ছি, আর দুঃখ হলো মদ খাচ্ছি, বৃষ্টি হলো খাচ্ছি, না হলো হচ্ছে। ওদের তো সব ক্ষেত্রেই কিছু একটা হলো হিন্দু মারো, বাবরি মসজিদ ভাঙলো হিন্দু মারো, কোনো কিছু হলো একটা করে ভিডিওতে কিছু শেয়ার করলো তাতেও হিন্দু মারো। এই ভিডিও তো আমরা গাদা গাদা দেখতে পাচ্ছি। তাহলে তাদের ভাবনাটাই ভুল। আর এসে এসে তোমাকে কেন ওইখানেতে ওই করতে হবে, যেটা আমরা আছি। ওই একটা কতগুলো কমিউনিস্ট লোক আছে, আমি দেখেছি একটা কোথাকার একটা মন্দিরের সামনে কতগুলো লোক ফটোশ্যুট করে আমরা তোমাদের বাঁচাচ্ছি। আর তোদের ওকে বাঁচানোর দরকার কি আছে? কিছুদিন আগে আপনি দেখবেন এই মানে একটা পেপারে একটা প্রতিবেদন বেরিয়েছিল, বীরভূমের কোনো একটা গ্রামে, সেখানে কোনো হিন্দু নেই, মুসলিমরা নাকি মন্দিরটা পরিচালনা করে, পুজো টুজো করছে, দু একজন মন্দিরে পুজোর সময় পুজো টুজো করে। বলছে এইটা কি সুন্দর কালচার, ভাল লাগছে। আরে আমার প্রশ্ন, ওখানে তো মুসলিমরা মন্দিরটা বানায়নি, তো হিন্দুগুলো গেল কোথায়? এখন ন্যাকামি করে কোনো লাভ নেই, হিন্দুগুলো গেল কোথায় সেটা আমার জানতে হবে। হিন্দুদের এক লোক হওয়ার জায়গায় এসেছে এবং বাংলাদেশ থেকে যতগুলো মানুষ আসছে তাদেরকে ভালো করে দেখে নিতে হবে। প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান সবাইকে বৌদ্ধ এদেরকে ঢোকাতে হবে, দেখতে হবে এর মধ্যে জামাত ফামাতের লোকগুলো না ঢুকে যায়, উগ্রপন্থীগুলো। এটা ভারত সরকারের করা দরকার এবং ওদের কাছ থেকে জমি নিতে হবে। আমাদের যে এতটা জমি যাবে তাদের কাছ থেকে জমি নিতে হবে, তাতে যা হয় হবে। এটা কখনো হয় না আমরা আমাদের জমি ছেড়ে সবগুলো তো আমাদের এখানেই ঢোকাবো। জমি বাড়াতে হবে, আমাদের জমি দিতে হবে, সেই জমিতেই ওদেরকে রাখা হবে, ভারতের পরিধি বাড়ুক। এটা ছাড়া হয় না। এখন নাকি বাংলাস্তান বাঙালিস্তান এসব করতে যাচ্ছে। আপনি বলুন দুটো জিনিস, এখানেতে যে কোনো লোক, এই যে আজকে আপনার ওয়াকআপ বোর্ডের ওইটা হচ্ছে, আজকে ওয়াকআপ বোর্ড যে কোনো জায়গাতে বললো যে এইটা আপনার বাড়িটাকে গিয়ে বললো এটা আমাদের ওয়াকআপ সম্পত্তি, সেটাই মেনে নিতে হবে, কোনো মামলা হবে না, এটা আইন হতে পারে। আর আজকে ওদের দেশে যখন হিন্দুগুলো চলে এসেছিল সেগুলো শত্রু সম্পত্তি, এটা আইন, নামটা হচ্ছে শত্রু সম্পত্তি, এটা মেনে নেওয়া যায়। হিন্দুদের জাগরণের সময় এসে গেছে, আর কোনোভাবেই নয়। আর আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গটাও কিন্তু বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। এখানকার যারা রাজনৈতিক নেতা এরা এতটাই শয়তান, ওই জন্যই করছে। আমি কোনো রাজনৈতিক ব্যাপার আমি বুঝতে যাচ্ছি না। আমাদের হিন্দুদের একতা চাই। ডাক্তারবাবু, আমরা মানে দুটো জিনিস বলবো, যে একদিকে আমরা আজ থেকে দু বছর আগে দেখেছিলাম যে বামিয়ান বুদ্ধ মূর্তি, সেটাকে ভেঙে নাশ করে দেওয়া হলো। সেই জায়গাটা এখন খোলা ময়দান, যেটা এতকাল বামিয়ান বুদ্ধ মূর্তি যেখানে ছিল, এবং সেই এক ভ্যান্ডালিজম আমরা দেখেছিলাম। আজকে বাংলাদেশেও দেখতে পাচ্ছি যে সমস্ত রকম মূর্তি সব ভেঙে চুরে শেষ করে দেওয়া হচ্ছে, এই এক ভ্যান্ডালিজম দেখছি। ওখানে আমরা দেখেছিলাম তালিবান শাসন শুরু হয়েছে, বাংলাদেশেও মৌলবাদী শাসন। তাহলে কি ধরতে হবে যে বাংলাদেশেও তালিবান থাবা বসাচ্ছে?
একদমই তাই, একদমই তাই। এই চর্চাতেই ওরা চলছে। এদের মধ্যে তো কিছু লোক আছে যারা শয়তান, তারা এই ছেলেগুলোকে মাথা খাচ্ছে। না হলে পরে কখনো এরকম হয়, ছোট থেকে তো কোনো মানুষ খারাপ হতে পারে না, তাদের ছোট থেকে মাদ্রাসাতে ওরকম শিক্ষা দেয়। একবার আমার সত্যি খুব শ্রদ্ধেয় লাগে যে বুদ্ধদেব ভট্টাচার্যকে, উনি মারা গেলেন কালকে, আমার অত্যন্ত খারাপ, মানে দুঃখ লেগেছে, খুব মন খারাপ হয়ে গেছিল। কিন্তু একটা জিনিস তো সত্যি, উনি একবার বলেছিলেন যে এখানে যতগুলো মাদ্রাসা সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর, কিন্তু উনি কিছু করতে পারেননি। এটা আমার ওনার প্রতি খারাপ লাগে যে উনি করতে পারেননি। কেন করতে পারেননি? কারণ সে সাহস নিয়ে ওনার দল ছেড়ে দেবে না। এটা তো বাস্তব জিনিস। ওরা প্রত্যেকটা মূর্তি ভাঙে। আরে টেলিভিশন দেখিস কেন তোরা? একজন ওখানকার লেখক আছে, ওই মানে গানে রাহুল আনন্দ বলে, তার গাদা গাদা বাদ্যযন্ত্র ভেঙে দিয়েছে। তৈরি করতে পারবে? এটা সম্ভব? যে ইতিহাসটা ভুলে যাচ্ছে কারা স্বাধীনতা এনেছিল। তুমি কোটা আন্দোলন তো মিটে গেল, তারপরে ছাত্রদের কজন লোক ওখানে ঢুকেছে, এই উল্টো পাল্টা লোক। আর একটা পিনাকি ভট্টাচার্য, আমি জানি না সেই লোকটাই কিনা, এই লোকটার নামে কিন্তু আমি অনেক কিছু শুনেছি। প্রদীপ দাস বলে একজন ভিডিও করেন, হ্যাঁ, আমেরিকা থেকে, ওই ভদ্রলোকের। এই পিনাকি দাসটা তো সম্পূর্ণভাবে, ও হয়তো নামটা হিন্দুর মতো, ওই লোকটাকে কেন নেওয়া হয়েছে, বা ওই লোকটাই নেওয়া আছে কিনা জানি না, বা অন্য কোনো লোক। সেই লোকটা যদি হয়, তার মানে বাংলাদেশের কিন্তু আরও বেশি ক্ষতির দিকে চলে যাচ্ছে, আরও বেশি মৌলবাদের দিকে চলে যাচ্ছে। ওর নামটা কিন্তু হিন্দুর মতো রেখেছে, কিন্তু আদবে এই লোকটা হিন্দু নয়। আমাদের এখানেও একটা স্লোগান উঠতে শুরু করেছে, মানে বাংলাদেশের যা পরিস্থিতি উত্তপ্ত হয়েছে তাতে আমাদের এখানে স্লোগান উঠছে যে পাকিস্তান যাদের বাপের বাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। কি বলবেন? দেখুন, আমি একদম বলছি, প্রতিটা মুসলিম কখনো খারাপ নয়, তারা আমাদের ভাই, কিন্তু তাদের রাষ্ট্রপতি হতে হবে যারা ভারত বিদ্বেষী হবে না, তারাই থাকবে। অন্যরা এনআরসি সিএ করে বিদায় করে দাও, ওই রাখা যাবে না। তুমি বাংলাদেশে যাও না, সত্যি যাওয়া উচিত। যারা আমাদের পক্ষে থাকবে, আমি কখনোই বলবো না, আমরা তো গর্বিত ভারতবর্ষে যে কালাম সাহেবের মতো লোক, হোমিও জাহাঙ্গীর ভাবা, এদেরকে পেয়ে আমরা গর্বিত। আমরা কালাম সাহেবকে পেয়ে খুব গর্বিত। আমরা এরকম অজস্র আছে, হাজি মোহাম্মদ মহিসিন, একে পেয়ে, আসফাকে উল্লাহ যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এদেরকে পেয়ে আমরা গর্বিত। কিন্তু ওরকম তো লোক ম্যাক্সিমাম কম, মানবিক মুসলিম কম। যদি আজকে সবাই মুসলিম হতে, তারা থাকলে তো ভালো আমাদের পক্ষে। আমাদের দেশই তো এনরিচড হচ্ছে তাদের, আমরা তো তাদেরকে চাইছি। আমরা কখনোই চাইবো না যারা রাষ্ট্রবাদী, যারা সমাজের জন্য, কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, ওনারা তো থাকলে আমাদের দেশের পক্ষে ভালো। যে মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ আজকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হিসেবে পরিচিত হলো পৃথিবীর মানচিত্রে, সেখানে দেখা যাচ্ছে সেই দেশেই প্রবল উদ্দীপনায় ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি, আগুনে পুড়ে ছাই হয়ে গেল ধানমন্ডিতে মুজিবের সংগ্রহালয়। এমনকি মুজিবুর রহমানের মূর্তির ওপর প্রস্রাব করা, জুতোর মালা পরানো, এমনটাও চললো। এবং সবচেয়ে দুঃখজনক যে বাংলাদেশের মানে ইউনিফর্ম পরিহিত আর্মি, তারাও দেখা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমানের যে মূর্তি, সেটা মানে পোশাক পরে, আর্মির পোশাক পরে তারা ভাঙচুর করছেন। কি বলবেন? বাংলাদেশ কি মুজিবকে মুছে ফেলতে চায়? মুজিবকে মুছে ফেলতে চায় না, এটা তার মেয়ের পাপের ফল। মেয়ে ঠিক মতো করে চালাতে পারেনি, না হলে পরে হাসিনা সরকার কখনো মাদ্রাসা প্রচুর তৈরি করতো না, মডেল মসজিদ তৈরি করতো না। সে তো হিন্দুদের জন্য কিছু করেনি, ও তো কিছুটা প্রতিরক্ষা ভয় পেত, এইটুকুই যেটুকু, মানে এত উগ্রপন্থা হতো না ওনার সময়। কিন্তু উনি কিভাবে চালাতে হয় একটা, ওখানেও এখনও বিসমিল্লাহ দিয়েই শুরু হয়, এবং এখনও ইসলামিক শাসনই প্রথমে, ইসলামিক দেশ হয়েই আছে। কিন্তু যখন হয়েছিল তখন তো ধর্মনিরপেক্ষ হয়েছিল, চেঞ্জ করেছে, উনি তো চেঞ্জ করেননি। উনি তো মাদ্রাসা মৌলভী এইগুলোই কেন, উনি যখন মুজিবের মানে রহমানের একটা মূর্তি বসানোর জন্য, বোধহয় কোথায় বসানোর জন্য ওরা প্রতিবাদ করেছিল, উনি তখন বসাতে দেননি ওখানে। উনিই তো প্রথম করেছিলেন এই জিনিসটা, তো স্বাভাবিকভাবে সাহস পাবে। উনি যদি আজকে ঠিক মতো করে পরিচালনা করতেন, তাহলে পরে আর ওই যদি মাদ্রাসার এইগুলো যদি বেশি না বাড়াতেন, তাহলে এত উগ্রপন্থী বাচ্চাগুলোর মাথায় ঢুকতোই না। এটাও তো ভাবতে হবে। তার জন্য ওনার বাবা এই ফলটা ভোগ করছে। ভারত সীমান্তে বিএসএফ এর কাছে বাংলাদেশি হিন্দুরা আর্তি জানাচ্ছেন যে হয় ভারতে আশ্রয় দিন, তা না হলে গুলি করে মারুন। কি বলবেন? একদম আশ্রয় দেওয়া উচিত, তারা আমাদের ভাই। লোকে দেখুক যে ৭২-এ
এই যখন মানে স্বাধীনতার সময়তে মানে আমাদের 47-এর পরে কি হয়েছিল, নোয়াখালী দাঙ্গার কথা জানুন। এই তো 16ই আগস্ট হচ্ছে কলকাতাতে কি হয়েছিল, কিভাবে খুন করা হয়েছিল। আজকে গোপাল মুখার্জি না থাকলে কি হতো। আর অ্যাটলিস্ট ভারত এই সময়টায় প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করে শুতে যাবেন, প্রত্যেকটা বাঙালি হিন্দুকে বলছি। বুঝুন যে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজকে এই দৃশ্য কিন্তু আপনারও ঘরে জ্বলতো। আছেন বলেই আজকে আপনি আছেন। বিএনপি বা জামাত এরা যদি ক্ষমতায় আসে তাহলে তো বাংলাদেশে এমনিতেই হিন্দুর সংখ্যা কমে আসছে। যখন বাংলাদেশে জন্মলগ্ন তখন 13% হিন্দু ছিল, এখন সেটা কমে 7%-এ এসে দাঁড়িয়েছে। তো বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো একেবারে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ। একদমই তাই তো বলছি আপনাকে। কোনো অবস্থাতেই 13% থেকে 7% যে বলছেন সেটাও নয়, এখন তার থেকেও কম। 7%টা গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্সে ওদের রাখতে হয়, নাহলে পরে বোধহয় কিছু একটা আছে। আমি এটুকু এক জায়গায় শুনেছিলাম যে এড ফেডগুলো পায় না কিছু বিভিন্ন জায়গার, মানে বিদেশ টিদেশ থেকে, ওইটা দেখিয়ে যে আমরা এতগুলো সংখ্যালঘুদের রেখে দিয়েছি, তার থেকেও কমে গেছে। ওইটুকু রাখার কি দরকার আছে? তোমাদের কাছ থেকে জমি নেব আমরা, আমাদের ভাইদের সবাইকে, হিন্দু বলে নয়, হিন্দু শুধু নয়, আমি তো একবার গেছিলাম, বৌদ্ধদের ওপরেও অত্যন্ত অত্যাচার। আমি খ্রিস্টান ওই পাইনি, কিন্তু বৌদ্ধগুলো কথা বলতে পারে না ওখানেতে ভেতরে ঢুকে। সে কোনোভাবে, আমি জানি না ওদের, মানে চট্টগ্রামে একবার গেছিলাম তখন দেখেছিলাম, ও বেচারিদের কী অবস্থা সেটা চিন্তা করতে পারবে না। আমরা ওদেরকে 100% শরণার্থী হিসেবে চাই, সম্মানজনকভাবে তাদের রাখতে চাই, যাতে তারা ভালোভাবে থাকে। এটা প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে উগ্রপন্থী না ঢুকে পড়ে। সেটাতে ইন্ডিয়া গভর্নমেন্টকে দেখতে একটু সময় দিতে হবে। প্যালেস্টাইনে একটা কুকুরছানা মারা গেল, সেখানে দাঁড়িয়ে দেখা যায় কলকাতার বুদ্ধিজীবীরা মোমবাতি হাতে করে মিছিল করতে বেরিয়ে পড়লেন। কিন্তু আমাদের পড়শি দেশে আমাদেরই যারা ভাই বাঙালি, মানে বাংলা ভাষাভাষী ভাই বোন যারা রয়েছেন, তারা আজকে এরকম আর্তচিৎকার করছেন, তারা সাহায্যের জন্য হাত বাড়াচ্ছেন, কাঁদছেন, কিন্তু কোনো বুদ্ধিজীবীকে কিন্তু ঘর থেকে বেরোতেও দেখা যাচ্ছে না, মুখ খুলতেও দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না ফেসবুকে কোনো পোস্ট করতে। কি বলবেন? আপনি দুবার এই প্রশ্নটা করার জন্য একটা গালাগালি দিলেন আমাদের বুদ্ধিজীবী বলে। বুদ্ধিজীবী কথাটার মধ্যে এখন গালাগালির পর্যায়ে চলে গেছে। কেউ এখন নিজেকে বুদ্ধিজীবী ভাবতে চায় না। আমরা বুদ্ধিজীবী হতে চাই না, আমরা মানবিক মানুষ হতে চাই। আমার ভাই মরছে, আমি তাদের পাশে থাকবো 100%। আমার ওইসব বুদ্ধিজীবীগুলোকে দরকারও নেই, প্রয়োজনও নেই। ওরা একটা নোংরা নর্দমার কীটও ওর থেকে ভালো, এবং তেল মারা লোক। ওই যে নচিকেতা, কেন মহানায়ক বোধ হয়, ওই লোকটা কে? আজকে তো ওই যে ডাক্তারটাকে মারা গেল, কোনো গান তো ওর তো বেরোই না। আর মানে একটা গানের ফাংশনও তো শুনেছি কিন্তু অশ্রাব্য গালাগাল দেয় লোকটা। ওটা একটা মানুষ মনে তো হয় না। যাক, আর কিছু বলার দরকার নেই গো। অনেকেই বলছেন এখন সতর্ক হন, তা না হলে বাংলাদেশের মতো পরিস্থিতি হতে সময় লাগবে না। এটা একদম সত্যি কথা, সতর্ক হওয়া দরকার। ভারতবর্ষে শুধু ভারতীয় হিন্দুরা থাকবে না, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, কিন্তু তারা মানবিক মুসলিম এবং যারা দেশ গঠনের জন্য কাজ করবে। এবং এই সংখ্যাটা তাদের দেখবেন যে তাদেরকে মাদ্রাসা তুলে দিতে হবে, এবং আমাদের তারা থাকলে পরে তারা আমাদের দেশটাকে, বৌদ্ধ থাকবে, সবাই থাকবে, পার্সি টার্সি সবাই থাকবে, কিন্তু মুসলিম, উগ্রপন্থী মুসলিম থাকবে না। বর্ডার সিকিউর করে দিতে হবে। আজকে একটা হিন্দু রাষ্ট্র নেই, 57টা তো মানে মুসলিম কান্ট্রি আছে। আজকে হাসিনাকে এখানে আসতে হলো কেন? কোনো মুসলিম কান্ট্রি তো নিল না, আমেরিকাও তো তাড়িয়ে দিল। তো সেই তো আশ্রয় তো সেই এইখানেই। তো আজকে যদি ভারতবর্ষটাই না থাকে তাহলে হাসিনার মতো লোকগুলো যাবে কোথায়? আজকে তসলিমা নাসরিনকে ওখানে পড়ে থাকতে হয়েছে, যাবে কোথায়? হাসিনা কেন এখানে এলেন? আর যাওয়ার জায়গা নেই? এতগুলো 57টা তো ওদের একই সঙ্গে মুসলিম কান্ট্রি আছে, কেন দেয়? এখানে কেন আসলেন? আন্দোলনকারীরা যারা কিছু না পেয়ে শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে এবং সেটাকে প্রদর্শন করছে নির্লজ্জের মতো, তারা আবার সামাজিক মাধ্যমে লিখছে এবার ভারত দখল করব, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা দখল করে তৈরি হবে ইসলামিক বাংলাস্তান। কি বলবেন? এটা হাস্যকর ব্যাপার। যারা করছে তারা নিজেরাও বুঝতে পারছেন। সত্যি আপনি যেটা বললেন ইসলামোফোবিয়া, আপনি জানেন জার্মানিতে কতগুলো মসজিদ বন্ধ করে দিয়েছে? এটা তো সত্যি সত্যি। তাহলে কিসের জন্য করছে? নিশ্চয়ই ইসলাম থেকে এমন কিছু একটা খারাপ জিনিস বার্তা যাচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের কাছে। এটা যারা ইসলামপন্থী তাদের বোঝা উচিত কি করে চেঞ্জ করবে। আজকে আমাদের এখানের একটা মন্ত্রী আবার মেয়র, সে বলছে দুর্ভাগ্য সৌভাগ্য। এটা কখনো হয়?
আমি তো তারপরেতে আপনি দেখলেন যে আমাদের একজন ভদ্রলোক আছেন না, যে গান গাইতেন বা সুরকার, কমল দাশগুপ্ত, উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, তবে না খেতে পেয়ে মরে গেলেন। আমি জানি না দুর্ভাগ্য নিয়ে জন্মে সৌভাগ্যে গেলেন না সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে গেলেন, বোঝা গেল না। আপনি দেখবেন এটা আছে, কমল দাশগুপ্ত বলে একজন সুরকার ছিলেন, উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, হয়েছিলেন। তো কে উনি কীভাবে কি সেই ট্রান্সফার হলেন আমি বুঝতে পারলাম না। যে লোকটা এরকম বলে, যে লোকটা বলে 70% আমরা হয়ে গেছি, আমরা 30% হিন্দুদের কেটে, তার এগেনস্টে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নিয়েছে? পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো স্বাভাবিকভাবে তারা তো উৎসাহিত হবে। আজকে যে মুহূর্তে মানে এই জিনিসটা মুখ্যমন্ত্রীর জানা উচিত যে খুব পরিচালনা করা আর দল পরিচালনা করা এক নয়। তুমি যখন সরকারে বসবে তখন তোমাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেই জন্যে আমি হ্যাটস অফ টু বুদ্ধদেব ভট্টাচার্য, আমি এটাকে সত্যি ওনাকে খুব সম্মান করি, ভদ্রলোক, কিন্তু সঠিকভাবে করতে পারেননি। ওনার ভুল অনেক ছিল, সাহসটা কম ছিল, কিন্তু মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো ছিলেন। সঠিকভাবে পরিচালনার জন্যে আমি সব থেকে মার্কস বেশি দেব। দেখুন, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম হবে, কাজ করতে করতে গেলেই ভুল হবে। নরেন্দ্র মোদীকে উনি অনেক কঠোরভাবে করেছেন, আগে দুবার তো হয়েছেন, এখনও সুন্দরভাবে করছেন। এই জিনিসটা আরও কঠোরভাবে আমি বাংলাদেশ নিয়ে বাংলাদেশি হিন্দুদের এবং খ্রিস্টান বৌদ্ধ এদেরকে এখানে থাকার জন্যে কি করে করেন সেটা দেখলে আমি বুঝতে পারবো ওনার কি বার্তা যায়। ওয়াকফ বোর্ড নিয়ে আমি বুঝতে পারবো ওনার থেকে কি বার্তা যাচ্ছে, এইটুকুই বলতে পারি। আর যে ছেলেগুলো এই ধরনের কথা বলছে যে আমরা বাংলা স্থান চাইবে, এদের মানসিকতায় খুব নিম্ন স্তরে এটা তৈরি করেছে কিন্তু শেখ হাসিনা সরকার। ছেলেগুলো বয়স বেশি নয়, উনি যতদিন ছিলেন তার মধ্যে এগুলো জন্ম, এগুলো করেছে। তাহলে উনি তৈরি করতে পারেননি, সুস্থ প্রজন্ম তৈরি করতে পারেননি।